আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঘাটাল উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব সিরাজুল হক সানা, সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা বিএনপির সহ সভাপতি আনাহুলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শফিউর রহমান মুক্তা, লুকেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুল মোমেন মাস্টার সাহেব, সাধারণ সম্পাদক জনাব ফরহাদ হোসেন। আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন আমাদের জাতীয়তাবাদী দল ঘাটাইল উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক জনাব ইব্রাহিম হোসেন সহ আমার সফর সঙ্গী নেতৃবৃন্দ, লুকেরপাড়া ইউনিয়ন বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জিয়া মঞ্চ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন। আমরা এই নির্বাচনের কাজ করছি, তারপরেও আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত, আমাদের মন খুব একটা ভালো নাই। কারণ আপনারা জানেন যে আমাদের নেত্রী, যিনি এই দেশের মানুষের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এই দেশের ইসলামী মূল্যবোধের চেতনাকে রক্ষা করার জন্য যিনি তার জীবনকে উৎসর্গ করেছেন, যিনি কোনোদিন বিদেশে পালিয়ে যান নাই, যিনি জানতেন যে বাংলাদেশে আসলে, বিদেশ থেকে বাংলাদেশে থাকলে এই ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলায় কারাগারে নিবে, যিনি এই বৃদ্ধ বয়সে এই দিনের পর দিন কারাভোগ করেছেন। আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এর মাঝে আমরা আমাদের কর্মসূচি স্থগিত রেখেছিলাম। আমরা দোয়া মাহফিল করেছি সারা ঘাটাইলের প্রত্যেকটি এলাকায়। বাংলাদেশের সকল মত পথ সব যে মানুষটার জন্য এক হয়ে গেছে, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তো আমাদের নেত্রী অসুস্থ, আপনারা সকলেই মন খুলে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি যেই কারণে এই দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদের মুখের দিকে তাকিয়ে, যিনি তার সন্তানের সুখকে ভুলে গিয়েছেন, তার স্বামীর সুখকে ভুলে গিয়েছেন, এই মানুষের দিকে তাকিয়ে সেই নেত্রীকে যেন আমাদের এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক উত্তরণ, একটি গণতান্ত্রিক সরকার তিনি দেখে যান। আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি আপনাদের কাছে আজকে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, বেশি কিছুক্ষণ পরে নামাজের সময় হবে। আমি আপনাদের শুধু একটা কথা বলি যে আমরা প্রত্যেকটি এলাকায় মাঠে ঘাটে কাজ করছি। সকালে একটা ওয়ার্ডে গণসংযোগ শেষ করে, আবার সেই সিঙ্গুরিয়াতে গণসংযোগ শেষ করে, তারপরে ষাটশোলাতে একটা অফিস উদ্বোধন, সেই একটা পথসভা শেষ করে আপনাদের এখানে এসেছি। এখান থেকে আরো 4টা কর্মসূচি আছে, পথসভা আছে, উঠান বৈঠক আছে, ওয়াজ মাহফিল আছে। সব জায়গায় বক্তব্য দিতে হবে, কথা বলতে হবে। আসলে এখন সময় হচ্ছে একটা বিষয় আপনাদের জানা দরকার, সেটা হলো যে আমাদের এই বাংলাদেশটা, যেই কারণে বিগত 15 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, একটি গণতান্ত্রিক সরকারের জন্য, এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেত্রী দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের অনেক নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, তাদের লাশটা পর্যন্ত আমরা পাই নাই। আমার মতো কর্মী দিনের পর দিন, আমি কারাগারে ছিলাম, দিনের পর দিন কারাভোগ করেছি, পরিবার বিচ্ছিন্ন থেকেছি, পরিবারের সাথে সময় দিতে পারি নাই, বাবা মাকে সময় দিতে পারি নাই, নিজের সংসার সকল কিছুই রেখে পালিয়ে বেড়াতে হয়েছে, জীবনের মৃত্যু হাতে নিয়ে ঘুরে বেড়াতে হয়েছে। এই যে এই সময়ের মধ্যেও আমরা চেষ্টা করেছি বাংলাদেশে যখন যে প্রয়োজনে মানুষের পাশে থাকার, আমরা কিন্তু থেকেছি। এখন আপনাদের সামনে এসেছি আগামী দিনে বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। যে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি গ্রহণ করেছি। এই 31 দফা রাষ্ট্র মেরামতের মাধ্যমে, এই যে 31 দফা আমরা দিয়েছি, এই দফা হবে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র কাঠামো মেরামত করে আমরা এই দফার ভিত্তিতে রাষ্ট্রটাকে পরিচালনা করতে চাই। আমরা ওই দফায় কি বললাম? আমরা বলেছি যে এই রাষ্ট্র হবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের সমন্বয়ে একটি সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান সকল সময়ে আমাদের মেয়েদের শিক্ষিত করার জন্য, আমাদের মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য, নারী অধিকার প্রতিষ্ঠার জন্য সব সময় চেষ্টা করেছেন। 1991 সালে আপনারা যখন বিএনপিকে ক্ষমতায় এনেছিলেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল,
তিনি তখন আমাদের মেয়েদের জন্য বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন, তাই না? আপনাদের মনে আছে? আবার আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান চিন্তা করেছেন যে আমাদের মেয়েরা শিক্ষিত হবে, আমাদের মায়েরা যদি ক্ষমতাবান না হয়, আমাদের বোনেরা যদি সংসদে ক্ষমতাশালী না থাকে, তাহলে এই দেশটা এগিয়ে নেওয়া সম্ভব নয়। একটা দেশের উন্নয়ন নির্ভর করে সেই দেশের পুরুষ এবং নারী সকলের সমান উন্নয়নের উপরে, তাই না? এই কারণে আমরা 31 দফায় আমাদের মায়েদের এবং বোনেদের জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব। যেই ফ্যামিলি কার্ডটা হবে আমাদের মায়েদের এবং আমাদের বোনেদের নামে, যেই কার্ডে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, সেই কার্ডের মাধ্যমে আপনি ভর্তুকি সহ আপনার একটা নির্দেশ, আপনার পরিবারের চাল ডাল তেল লবণ বাচ্চার দুধ আপনারা বিভিন্ন যা কিছু প্রয়োজন ভর্তুকি সহ অত্যন্ত স্বল্প মূল্যে আপনারা সেগুলো কিনতে পারবেন। আবার রাষ্ট্র যখন একটু স্বাবলম্বী হবে, রাষ্ট্র যদি আবার একটু ধনী রাষ্ট্রের দিকে হয়, প্রত্যেকটি পরিবারের জন্য ওই অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যাবে, যাতে আমার মায়েরা আমার বোনেরা নিজের চিকিৎসা করতে পারে, সন্তানের পড়াশোনা করতে পারে, নিজে একটু ভালো থাকতে পারে, তাই না? কাজে মা বোনেরা যদি ভালো থাকে আমাদের রাষ্ট্র সমাজ সুন্দর হবে। আমরা এই যে কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করব, যে কৃষক যাতে সিন্ডিকেটের কারণে তার সারের দাম বেশি, তার বীজের দাম বেশি, তিনি কাজ করতে পারে না, 1000 টাকার সার 2200 টাকা দিয়ে কিনতে হয়, আছে না এই সমস্যা? সেটা যাতে না হয় সরকারের ভর্তুকি সহ আপনার ওই কার্ডের মাধ্যমে আপনার কতটুকু জমি, কতটুকু চাষ করেন, আপনার কি প্রয়োজন, সকল কিছু আপনার লিখিত থাকবে। আপনি কার্ডটা নিয়ে যাবেন, আপনার যা প্রয়োজন ভর্তুকি সহ আপনি তা পাবেন। প্রত্যেকটি নাগরিকের জন্য আমরা হেলথ কার্ড, যে চিকিৎসা কার্ডের ব্যবস্থা করব, যাতে আমাদের দেশের মানুষ স্বল্প মূল্যে সুন্দরভাবে তার চিকিৎসা গ্রহণ করতে পারে। আমরা এই 31 দফায় বলেছি, এই যে রাষ্ট্র 15 বছরে আপনারা ভোট দিতে পারেন নাই, 15 বছরে রাষ্ট্রের যে 3টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন হয়েছে ডামি নির্বাচন, সেই নির্বাচন হয়েছে রাতের ভোটের নির্বাচন, জনগণের ভোটের নির্বাচন হয় নাই। আর জনগণের ভোটের নির্বাচন হয় নাই দেখেই আজকে রাস্তাঘাটের কি অবস্থা বলেন? আপনারা তো কিছুটা ভালো আছেন, আমি যে সব জায়গায় যাই সেসব জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি নাই। গাড়ি তো দূরের কথা, মোটর সাইকেল নিয়ে গেলেও মনে হয় যে মোটামুটি পা থেকে মাথা পর্যন্ত একবারে পাউডার মাইখা আসছে বাড়ির থেকে, এরকম অবস্থা। আর বৃষ্টির মধ্যে তো যাওয়ার কোনো অবস্থাই নাই। বাচ্চারা স্কুলে যাবে কিভাবে, মানুষজন কিভাবে, বয়স্ক মানুষগুলো মসজিদে যাবে, মা বোনেরা প্রসূতি মায়েদেরকে হসপিটালে নিতে হবে, মা বোনেরা চিকিৎসা নিতে হবে, সেই ব্যবস্থা পর্যন্ত নাই। এত খারাপ অবস্থা রাস্তাঘাটের আপনারা কল্পনাও করতে পারবেন না। যেটা আপনাদের এখানে তাও অনেক ভালো, যেটা অনেক অঞ্চলে একবারে নাই। এর কারণ হলো কি, যে এই যে তাদের ভোটের প্রয়োজন হয় নাই, মানুষের কাছে যাইতে হবে এই চিন্তাটা তাদের ছিল না। তারা মনে করছে জোর করে ক্ষমতায় থাকবে। আমরা সেই কারণেই আমরা মনে করি যে এই রাষ্ট্রের আপনি একবার নির্বাচিত করবেন, নির্বাচিত করার পরে এই রাষ্ট্রে যারা ক্ষমতায় আসবে তাদের দায়িত্ব হবে, আমরা যেটা বলেছি অতীত আগের রাজনীতি আর নাই, যে রাজনীতির জন্য এই দেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, যে রাজনীতির জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আমাদের সন্তানদেরকে চাকরির জন্য, যেই বাংলাদেশের জন্য হাজার হাজার মানুষ তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই বাংলাদেশ আর আগের বাংলাদেশ হবে না। এই বাংলাদেশে আবার আপনি এমপি হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, মন্ত্রী হবেন, আর খবর রাখবেন না, সেই সুযোগ এই বাংলাদেশে আর হবে না। এখন রাজনীতি করবেন, মানুষ ভোট দিবে, জনগণের জন্য রাজনীতি করতে হবে, এটাই হচ্ছে আমাদের নির্দেশনা। আর সেই নির্দেশনা বলেই কিন্তু দেখেন আমার মতো একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমি আজকে এত বড় এমপি নমিনেশন পেয়ে গেছি নাকি? এমপি মনে হইতো কি যে বিরাট ব্যাপার, এমপি সাহেবের লগে হ্যান্ডশেক করা, এমপি সাহেবের গাড়ি ধরতে পারলেই বাঁচি, আর কি অবস্থা, তাই ছিল না? কবে দেখা করবো, দেখা করা যাবো কিনা, কত জনের হাত হ্যান্ডশেক করে হাতে বাইরে ধরে যাওয়ান লাগবে, এই অবস্থায় তো আমরাও তো সেটা দেখে অভ্যস্ত ছিলাম। তা আমি এই যে দেখেন, আমি এই দলের জন্য দীর্ঘ 17 বছর, আমার জীবনের 30টি বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। চাকরি করলে ভালো চাকরি করতে পারতাম, ভালো থাকতে পারতাম। আমি এই দলের জন্য নিজের জীবন, নিজের কষ্ট, নিজের পরিশ্রম, জেলের পর জেল ত্যাগ, শত শত মামলা মাথায় নিয়ে ঘুরে বেরিয়েছি, পালিয়ে বেরিয়েছি, জীবনের ঝুঁকি নিয়েছি, যেই কারণে আজকে দল আমাকে মূল্যায়ন করেছে। আমি আপনাদের মতো একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমি আপনাদের মতো খেটে খাওয়া মানুষের সন্তান। আমার বাবা মা চাকরি করে আমাকে মানুষ করেছে। আমি আজকে এই দলের, এত বড় দলের নমিনেশন পাইছি। আমি তো বাবা কষ্ট বুঝি,
আমি বুঝি যে ভাঙ্গা স্কুলে পড়াশোনা করার কষ্ট আমি বুঝি। একটা রাস্তা না থাকলে কিভাবে কষ্ট করে পড়াশোনা করতে যাইতে হয় সেই কষ্ট আমি বুঝি। বাবা মা কত কষ্ট করে একটা সন্তানকে পড়ালেখা করতে পারায়, সেই সন্তান যদি চাকরি না পায় তার কি কষ্ট সেটা তো আমি বুঝি, তাই না? যেই কারণেই আমি আপনাদের একজন মানুষ, আপনাদেরই একজন সন্তান। আপনারা যদি আমাকে ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীক দিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি আপনাদেরকে বলতে পারি আমি এই ঘাটাইলের আপনাদের সেবক হিসেবে আমার জীবনের সর্বশেষ রক্তবিন্দু পর্যন্ত আমি কাজ করব। এটাই হচ্ছে আমার অঙ্গীকার। আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, আমি অঙ্গীকার করে গেলাম। সময় নাই দেখো, আমার যেটা কাজ, আমি যেটা মনে করি যে আমার দায়িত্ব হচ্ছে এই ঘাটাইলের সর্বপ্রথম দায়িত্ব আমি আগে মনে করছি মানুষের, ধরেন ওই যে পড়াশোনা আমরা করছি না, মানুষের মৌলিক চাহিদা ছিল কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। পাঁচটা, আগে বলতো না পাঁচটা মৌলিক চাহিদা। এখন আমি ঘাটাইলের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে দেখতেছি মৌলিক চাহিদা 1 নম্বরে যেটা ছিল ওইটা আমাদের ঘাটাইলের জন্য বাদ গেছে, সেটা হলো রাস্তা। হ্যাঁ, রাস্তা না থাকলে আপনি শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র কোনো কিছু পারবেন? আগে মনে করছে মানুষ নৌকা নিয়ে পানি ভেঙে গেছে, হাঁটু পানি দিয়ে ডুবাইয়া গেছে, এখন তো তাও সুযোগ না আছে। তাইলে আমার সর্বপ্রথম আমি যেটা করতে চাই, এই ঘাটাইলের প্রত্যেকটি এলাকায় রাস্তাঘাট আমি সেই জিনিসগুলো সবার আগে উন্নয়ন করার চেষ্টা করতে চাই। তার কারণ আমি আপনাদের দোয়ায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বেগম খালেদা জিয়া আমাকে সন্তান সম স্নেহ করেছে। তার পায়ের কাছে বসে 30টি বছর আমি রাজনীতি করার সুযোগ পেয়েছি। অত্যন্ত আদর করেছেন সন্তানের মতো। আমাকে এই অল্প বয়সে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দিয়েছেন। তারেক রহমান আমাকে ভালো না বাসলে কি এই নমিনেশনটা দিছে? আর ভালো কেন বাসছে? এই দলের, এই পরিবারের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে জেল, জুলুম, মামলা, নির্যাতন সহ্য করছে। এই কারণেই তো আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আমাকে যদি আল্লাহ যদি সম্মান দিয়েছেন, আর আপনারা যদি এই সম্মানের অধিকারী আমাকে করেন, আপনাদের ভোটে যদি আমি সম্মান পাই, আমি এই যে কাজ করতে পারবো বাংলাদেশের 10টা এমপি তা পারবে না। আমি যদি খালেদা জিয়ার কাছে যাই, আমি যদি তারেক রহমানের কাছে যাই, বাংলাদেশের যত এমপি মন্ত্রী হবে যাদের সাথে দিনের পর দিন আমি জেল খাটছি, মামলার আসামি হয়েছি, তাদের কাছে আমি যদি 10 টাকার জায়গায় 20 টাকা চাই, দিবে না? আমারে দিবে কিনা? তো দিবে, আমি পারবো ইনশাল্লাহ। আর আমার যে জিনিসটা আছে, আমি মাঠে ঘাটে ঘুরা, আমার সারাদিন হাঁটতে সমস্যা নাই। সকালে পৌরসভার একটা ওয়ার্ড হাঁটছি, বুঝেন তো একটা ওয়ার্ড কত বড়? সারাদিন হাইটা, আরেক বাজার হাইটা এই পর্যন্ত আসছি, তো আবার রাত 2টা পর্যন্ত চলবে। আমার জেলখানার পোকা ভাত খেয়ে অভ্যাস আছে, জেলখানার ফ্লোরে ঘুমায় অভ্যাস আছে, পান্তা ভাত খেয়ে স্কুলে যাওয়ার অভ্যাস আছে, এসি গাড়িতে ঘুরে অভ্যাস আছে, এসি বাড়িতে থেকে অভ্যাস আছে, সবই আছে। কাজে আমি কাজ করার জন্য আসছি। আমি মনে করি আমার এই বয়সে আমি যে সম্মান, যে পরিবারের সন্তান হিসেবে আল্লাহ আমাকে যে সম্মান দান করেছেন, ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনারা যে সম্মান দান করেছেন তার যথাযোগ্য সম্মান কাজের মাধ্যমে আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? একটু বন্ধ এই ওটা বন্ধ করেন, নামাজের টাইম, আমি কথা বলে শেষ করে দেব। কাজেই আমি আর কথা বাড়াইলাম না। আমার ধারণা আপনারা অতীতে এই লোকের পাড়া ইউনিয়ন সকল সময়ে বাংলাদেশে যখনই কোনো সঠিক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীককে বিজয়ী করেছেন, করেন নাই? ধানের শীষ প্রতীককে বিজয়ী করেছেন না? এই 15 বছরের আন্দোলন, ত্যাগ, শ্রম, আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই নির্বাচনে আমার বিশ্বাস অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। আমি আমাদের যে তরুণ ছাত্র ভাইয়েরা এখানে আছে, আমাদের সন্তানেরা, এই তরুণ সন্তানেরা 24-এর গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন একটা চাকরি চাওয়ার অপরাধে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে আমাদের সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে না? সেই আন্দোলনে আমি সম্মুখ সারিতে ছিলাম। আমার সামনে অনেক আমার সন্তান সম ছাত্ররা, আমার সামনে অনেক রিকশাওয়ালা ভাই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি মনে করি সামনের জীবনটা বোনাস। যেটুকু আছে হাসিনার স্বৈরাচারের হাত থেকে যেহেতু বেঁচে গিয়েছি, এই 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব আন্দোলন করতে গিয়েও যেহেতু বেঁচে ফিরে এসেছি, ইনশাআল্লাহ এই সম্মান যেন রক্ষা করতে পারি আপনাদের কাজের মাধ্যমে, আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ আমি সেই কাজটি করতে চাই। আর আমাদের এই যে সন্তানদের জন্য
তারা জানে যে এই ঘাটাইলে আমি এমন একটা শিল্প ব্যবস্থা, এমন একটা প্রতিষ্ঠানগতভাবে গড়ে তুলতে চাই যাতে আমাদের ঘাটাইলের সন্তানেরা লেখাপড়া করে এই ঘাটাইলে চাকরি করতে পারে। আমাদের বেকার মানুষগুলো, আমাদের মা বোনেরা যারা চাকরি করতে চায় তারাও যেন আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে পারে। আমি সামাজিক উদ্যোগ গ্রহণ করতে চাই যে আপনারা মায়েরা, বোনেরা, বাবা যারা আছেন, আমাদের স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, রাজনীতিবিদ, পুলিশ প্রশাসন মিলে আমরা সমাজটাকে মাদক মুক্ত করতে চাই। আমি পারবো না আপনারা সহযোগিতা করলে? এই মাদক কিন্তু সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিচ্ছে। অতীতে এমপি মন্ত্রীরা, এইসব বড় এই এলাকার এমপিরা কিন্তু মাদকের ব্যবসা দিয়ে টাকা পয়সা কামাই করছে, বাচ্চাদেরকে নষ্ট করে দিচ্ছে। আমি একটা সামাজিক বিপ্লব গড়ে তুলতে চাই যেখানে আপনারা যদি সকলে সমর্থন করেন, ইনশাল্লাহ ঘাটালের 1 ইঞ্চি মাটি মাদক, কোন প্রকার মাদকের কোন জায়গা হবে না, মাদক মুক্ত ঘাটাল হবে। এই ঘাটালকে শিক্ষা ব্যবস্থায় উন্নত করতে চাই। ইনশাল্লাহ এই ঘাটাইলের এমন একটা নিরাপদ ঘাটাইল বিনির্মাণ করতে চাই যেখানে 24 ঘন্টায় আমাদের মা, আমার বোন, আমার মেয়ে সন্তান, আমার ছেলে সন্তান, আমার ভাইয়েরা নিরাপদে চলাচল করবে। কেউ মিনিমাম ফুলের টোকা দেওয়ার সাহস পাবে না। আর এই সব কাজ করার জন্য সবার আগে সহযোগিতা দরকার আপনাদের। আমরা সকলে মিলে যদি এই ব্যবস্থা তৈরি করি, আল্লাহ আমাকে যতটুকু শ্রম ঘাম দেওয়ার সামর্থ্য দিয়েছেন, আমি যে কথাগুলি বলি আল্লাহ যেন আমাকে সেই কথার মধ্যে অটল থাকার তৌফিক দান করেন। আর আপনারা আমাকে দয়া করে আপনাদের মূল্যবান ভোট ধানের শীষে দেন। যদি সম্মানের অধিকারী যদি করেন, আপনারাই তো সম্মান দিবেন, এই সম্মান আমি শতভাগ আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন। ফেব্রুয়ারিতে ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। হুজুর কই? আমরা সকলেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা এখন দোয়ায় অংশগ্রহণ করবো। আমাদের ইমাম সাহেব দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসির ভাই, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ধানের শীষে ভোট দিব, ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। এই পর্যায়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া মাহফিল পরিচালনা করছেন আমাদের মসজিদের ইমাম ও খতিব জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব মোহাম্মদ রবিউল ইসলামকে তার দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন, সুস্থ রাখছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের প্রাণের মানুষ, প্রিয় নেতা নাসির ভাই, ওনার প্রত্যেকটি কথা ভালো লাগছে আমার মন থেকে। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার মনের বাসনা কামনা আল্লাহ যেন কবুল করে নেন, সকলে বলি আমিন। আর বড় কথা হলো, আমাদের একাধিকবার আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি অসুস্থ, জুমার নামাজেও দোয়া করেছি আমরা, আজকেও তেনার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তেনাকে শেফায়ে আমেলা কামেলা নাজেলা দান করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإلا أن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া রব্বাল আলামিন, রব্বি করিম, দয়াময় প্রভু আল্লাহ, রব্বি করিম, তোমার শাহী দরবারে কাঙ্গালের ন্যায়, মিসকিনের ন্যায় দুটি করে হাত উত্তোলন করে দিয়েছে গো আল্লাহ। দয়া করে মেহেরবানি করিয়া তুমি আমাদের তামাম অপরাধগুলি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে তোমার তো জানার বাকি নাই কোন উদ্দেশ্যে হাত উত্তোলন করেছি আল্লাহ। সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় তোমার দরবারে দোয়া করতেছে, হাত তুলতেছে, একটাই উদ্দেশ্য, আমাদের দেশের প্রাণের মানুষ
আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আল্লাহ একাধিকবারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ভীষণভাবে অসুস্থ। আল্লাহ, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ওষুধের কোনো ক্ষমতা নাই, যদি তোমার রহমত না থাকে গো আল্লাহ, দয়া করে মেহেরবানি করিয়া তুমি তাকে শেফা দান করে দাও। রব্বে করিম, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য তিনি জেল জুলুম খেটেছেন, অনেক কষ্ট করেছেন। রব্বে করিম, তেনাকে তুমি শেফায়ে আজেলা দান করে দাও, শেফায়ে কামেলা দান করে দাও। আল্লাহ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। পরিপূর্ণ সুস্থ হয়ে আবার যেন দেশের জন্য, মাটির জন্য, মানুষের জন্য তিনি পরিশ্রম করতে পারে, এমন তৌফিক তুমি দান করে দাও। রব্বে করিম, আমাদের দেশের, আল্লাহ, দেশের ভবিষ্যৎ, রব্বে করিম, সাবেক ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান, আল্লাহ, তেনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে করিম, তেনাকে তুমি সুস্বাস্থ্য দান করে দাও। রব্বে করিম, যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করিয়া সুস্থভাবে সঠিকভাবে যেন দেশে আগমন করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। রব্বে করিম, আজকের আয়োজন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের যারা অনুষ্ঠান আয়োজন করেছে এদের তুমি কবুল করে নাও। আল্লাহ, বিশেষ করে ঘাটাইলের গণমানুষের নেতা প্রাণের ভাই নাসির ভাইকে তুমি কবুল করে নাও। রব্বে করিম, সামনের নির্বাচনে যেন আল্লাহ ভাইজানকে বিজয়ের মালা পরাইয়া ঘাটাইলবাসী যেন খুশি হয় এমন তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরি কালিমা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।